ত্রয়োদশ নির্বাচনের আগে গত ৬ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ২০২৪ সালে তিনি বাংলাদেশের আইনের চোখে অপরাধ করেছেন, রায় হয়েছে, তাই তাকে বিচারের আওতায় আনতে হবে। সেই সময় শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে তবে যে কারো রাজনীতি করার অধিকার আছে। তারেক রহমান প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না বলেও বহু বক্তব্যে উল্লেখ করেছেন। এসব বক্তব্যকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছে আওয়ামী লীগ। তাই বিএনপির ২/৩ ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করায় আওয়ামী লীগের স্বস্তি বিরাজ করছে। দলটির হাইকমান্ড মনে করছে নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব দেবে, ফলে খুব শিগগিরই দলের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে তা তুলে নেওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। বলছেন সরকার ছাড় দিলে তারা ইতিবাচক রাজনীতির পথেই ফিরতে চান। যদিও বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন শেখ হাসিনা, যা রীতিমতো ফৌজদারি অপরাধ। তার মানে কি আওয়ামী লীগের কুটচাল এখনো অব্যাহত আছে? যদি তাই হয় তবে ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা চালানো আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাদের রাজনীতি নিয়ে বিএনপি সরকারের ভাবনাই বাকি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন্ট স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আমি আজকে একটু এপাশ থেকে শুরু করতে চাই, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। আজ বেগম খালেদা জিয়া তিনি পুরস্কার পেয়েছেন এবং সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অন্যতম জায়গা হয়ে রইল, এবং বিএনপি প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সহ আরও ৬ জন নারী শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার পেয়েছেন। আজকে নারী দিবসে শুভেচ্ছাও জানাতে চাই রাজকাহনের দর্শকদের। এই যে পুরস্কার, সেটি নিশ্চয়ই বাংলাদেশের নারীদের জন্য একটি মাইলফলক হয়ে রইল। সেটি নিয়ে আমি একটু আপনার বক্তব্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। হ্যাঁ জি, ধন্যবাদ। আমার মনে হয় যে এটি একটি অসাধারণ একটা স্বীকৃতি। এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে তার যে একটা অসাধারণ অবদান, যেটার মধ্য দিয়ে আজকে আমরা যে নারী জাগরণের যে বলতে পারি যে অন্তত একটা উজ্জ্বল দিক দেখছি, সেটির সূচনা কিন্তু তিনি করেছিলেন। যেটার হয়তো এর আগে প্রারম্ভিক সূচনা হয়তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে গার্মেন্টস শিল্পে আমরা আমাদের নারীদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখেছিলাম। পরবর্তী পর্যায়ে দেখা গেছিলো যে তাদেরকে শিক্ষিত করা প্রয়োজন, কারণ সেটি স্বাবলম্বী হবার জন্য একটা অন্যতম একটা পূর্ব শর্ত। সেই জায়গাতে তিনি কিন্তু তাদেরকে তার শিক্ষা যেটা ছিল প্রায় একাদশ শ্রেণী পর্যন্ত, সেটাকে অবৈতনিক করেছিলেন, ফ্রি করে দিয়েছিলেন, এবং সকল ক্ষেত্রে সেটাকে যেন বাস্তবায়িত করা যায় সেটার ক্ষেত্রে আমরা দেখব যে উচ্চশিক্ষার জায়গাগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এখন নারী ছাত্রীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে আমাদের ছাত্রদের সংখ্যার চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে মেডিকেল শিক্ষায় এটা প্রায় 60% গিয়ে দাঁড়িয়েছে। তো এই একটি অসাধারণ একটা অবদান রাখার যে সূচনার কাজটি তিনি করেছিলেন একটা দূরদর্শী একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে, তারই স্বীকৃতি আজকে আন্তর্জাতিক নারী দিবসে তার এই পুরস্কার প্রাপ্তি। এবং সেটি আরও বেশি মহিমান্বিত হয়েছে যখন তার পক্ষ থেকে তিনি যেহেতু এই পৃথিবীতে নেই, তার দহিত্রা, তার নাতনি এটি গ্রহণ করেছেন, এবং সেটার মধ্য দিয়ে তিনি তার পিতা মহিকে যেরকম সম্মানিত করেছেন, একই সাথে দেশের মানুষের কাছে এই বার্তাটিও দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক নারীকে শিখে নারীর অবস্থানটাকে কোন জায়গাতে দেখে। তো সেই কারণে অন্তত এটুকু বলতে পারি যে আগামী দিনে এদেশে নারীর যে একটা সম্মানজনক অবস্থান হবে সকল ক্ষেত্রে, তাদের নিরাপত্তা, তাদের নির্বিঘ্ন কথা বলা বা তাদের অধিকারের ক্ষেত্রে বিএনপি যে একটা সোচ্চার উচ্চারণে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটির একটা পুনরাবৃত্তি প্রত্যেকটা কাজের ভেতর থেকে আগামী দিনে দেখতে পাওয়া যাবে। এবং আমরা এটা সবসময় মনে করি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলেছেন যে দেশের জনগোষ্ঠীর প্রায় অর্ধেকের কাছাকাছি নারী, তাদেরকে যদি কোনো একটা উন্নয়ন কাজের সাথে বা আমাদের দেশের পরিচালনার ক্ষেত্রে, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যদি অবজ্ঞা করা হয়, তাহলে দেশের সেই উন্নতি প্রকৃতির পক্ষে হতে পারে না। সেই কারণে আমার মনে হয় যে নারীর সমাজের একটা আস্থার জায়গা তৈরি করেছে বিএনপি, এবং বিএনপি সেটা ধরে রাখতে চায়। এটি যেন নিছক কথার কথা না থাকে, এটা যেন বাস্তবে রূপান্তরিত হয়, সেটা দেখাবার জন্য আগামী দিনে ফ্যামিলি কার্ডের প্রবর্তন হতে যাচ্ছে 10 মার্চ তারিখ থেকে, যেটি একটা নির্বাচনী অঙ্গীকার ছিল। একটা সরকার তার দায়িত্ব গ্রহণের 30 দিনের মধ্যে
তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের এরকম দৃষ্টান্ত বোধহয় বাংলাদেশের নির্বাচন পরবর্তী ইতিহাসে খুব একটা বেশি নেই। তাই সেই সূত্রে বলা যাবে যে এই জায়গাগুলোতে যেখানে তাদের ঠিক ইতিবাচক যে অবস্থানটা বিভিন্ন সময় বিএনপি দেখিয়েছে, তার প্রতিফলন দেখানো শুরু হয়েছে এবং আগামী দিনে সেটি অব্যাহত থাকবে। এবং গণতন্ত্রের যাত্রায় আসলে বেগম খালেদা জিয়ার যে অবদান, এই পুরস্কার আসলে সেটিও আমাদেরকে মনে রাখার একটা জায়গা করে দিয়েছে নিঃসন্দেহে। কিন্তু সেই গণতান্ত্রিক যাত্রা আসলে যারা বারবার গতিরোধ করেছে, রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। আওয়ামী লীগ এই মুহূর্তে ভারতে বসে নানানভাবে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। আজকে মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই কথা বলেছেন। আওয়ামী লীগ আসলে এক ধরনের স্বস্তি বিরাজ করছে বলেই প্রায় সময় তাদেরকে বলতে শোনা যায়। যেহেতু বিএনপি 2/3 ভোটে সরকার গঠন করেছে, বিএনপির এই মুহূর্তে আসলে যিনি প্রধানমন্ত্রী আছেন, তাকে আমরা বিভিন্ন সময় বলতে শুনেছি তিনি প্রতিরোধের রাজনীতির পথে যেতে চান না, জনগণ যাকে চান তাকে তিনি রাজনীতি করবার সুযোগ দিতে চান। এই সুযোগটা আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে কি? আপনাকে ধন্যবাদ। আমি ওই পয়েন্টে যাওয়ার আগে ছোট্ট করে একটু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি আমাদের দেশের শ্রমজীবী নারী সহ সবাইকে শুভেচ্ছা জানাই এবং একটা মন্তব্যই শুধু করি যে এইবারের নারী দিবস আমরা এমন সময়ে পালন করছি যখন নারীর অধিকার তার উপরে একটা বড় আঘাত আসছে এবং এটা আমাদের জন্যে কোনো সুখবর না যে আমাদের পার্লামেন্টে বিরাট অংশ প্রতিনিধি তারা আসছেন যারা নারী বিরোধী তাদের অবস্থান। তা সুতরাং সেরকম একটা জায়গায় নারী অধিকার প্রতিষ্ঠা, তার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা, মানুষ হিসাবে তার স্বীকৃতি, সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আগামীতে আরও জোরদার করার মধ্য দিয়েই আমরা সবাই মিলেই তাদের অধিকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব। আমি এই প্রত্যাশাই এখানে আনুষ্ঠানিকভাবে এটা করলাম। এবার আপনি যে প্রশ্নের এখানে সূচনা করলেন, আমার মনে হয় আমরা একটু কথাটা প্রথমে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে যদি বলি, না উনি তো যেটা বলেছেন এটাই তো যথার্থ বক্তব্য। আগেই আপনি এখানে হেডলাইনেও বলছিলেন, পরেও বললেন যে অপরাধী বিচারের আওতায় যারা আছে সেটা তাকে সেই জায়গায় নেওয়া যাওয়া হবে, কিন্তু রাজনৈতিক অধিকার অন্য অধিকারের জায়গাটাকে সমুন্নত রাখতে হবে। এইটাকেই ধরে আমার মনে হয় যদি আমরা বিবেচনার জায়গায় যাই তাহলে সংকট থাকে না। কেন? ধরেন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে। আওয়ামী লীগ কে না জানে যে এই দেশে সেই যখন তাদের জন্ম, তারপরে বিভিন্ন সময় তাদের একটা অবদান ছিল, কিন্তু সর্বশেষ আমরা এই আওয়ামী লীগ এবং অন্যদের বিরুদ্ধেই তাদের যে কর্তৃত্ববাদী স্বৈরাচারের আচরণের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম করেছিলাম। আমি যখন এখানে 36 দিনের কথা হয়, আমি জিনিসটাকে এইভাবে বলি যে কমপক্ষে 5036 দিন তখন এক ধরনের লাগাতার সংগ্রাম ছিল। তো সেই সংগ্রামের মধ্য দিয়েই একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই তারা দেশ ছেড়েও তাদের প্রধান নেতা সহ অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে আইনের মুখোমুখিও তাদের করা হয়েছে। সুতরাং আইনে যারা দোষী সাব্যস্ত হবে তারা সেই জায়গাটায় তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। কিন্তু এটা মনে রাখতেই হবে অবশ্যই যে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা কিন্তু ওই সময়ই বলেছি, এটা এখন বলছি নট দ্যাট, যে কোনো এই ধরনের নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল সেটা বন্ধ করাটা কোনো যথাযথ কাজ না। সুতরাং যারা অপরাধী তারা আইনের আওতায় থাকবে এবং যারা একটা আইনগত হিসাবটা করেই রাজনীতি করার অধিকারেরও স্বীকৃতি অন্য জায়গায় থাকবে। কিন্তু বিএনপি চেয়ারপারসন কিংবা বর্তমান প্রধানমন্ত্রী আসলে যখন এই ধরনের ইতিবাচক কথা বলেন যে জনগণ যাদেরকে চায় তারা সবাই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন, আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল সেই সময় আসলে এই জায়গাটি থেকে সুযোগ সন্ধানী হয়ে ওঠার চেষ্টা করছে কিনা? শেষ পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম, থার্ড যেটা, সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে আজকে দেখলাম বিএনপির সাধারণ সম্পাদক তিনি অস্থিতিশীলতা করার অভিযোগ আনলেন। আমার মনে হয় তাদের কাছে যথেষ্ট যদি তথ্য প্রমাণ থাকে, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করুক এটা আমরা চাই না, সে দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক। এইটা মনে রাখতে হবে। যদি এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে সেটাও করতে হবে ব্যক্তি বা কোনো গোষ্ঠী তাদের বিরুদ্ধে। এইটা যদি করার দিকে আগাই তাহলে আমি কোনো সংকট দেখিনি। এবার সুযোগের কথা বলি, এটা মনে রাখতে হবে, সুযোগ কিন্তু সবাই যার যার মতো করে নেবে। আপনি সুতরাং সুযোগ কেউ নেবে না, ওই বিবেচনাটা ভুল। কিন্তু নৈতিক অবস্থান থেকে আমরা যদি আমাদের সংগ্রামকে পরিচালনা করতে পারি তাহলে এই কাজটা করা যাবে। আমি খালি একটা মন্তব্য করি, যদি পুরো বক্তৃতা আমি শুনি নাই বিএনপি সাধারণ সম্পাদকের, একটু মনে রাখা দরকার যে অল্প কয়েকদিন আগে যে নির্বাচনটা হয়ে গেল তার মধ্য দিয়ে তারা সরকার গঠন করলো। আমি বরঞ্চ বলবো যে এই দলকে এই হুঁশিয়ারটা থাকতে হবে যে দেশের মধ্যে কিন্তু বিরোধী শক্তি আছে, অপশক্তি আছে, এমনকি তাদের যে প্রতিটা মুহূর্তে
যে জনগণের সংকট মোকাবেলা করতে হচ্ছে সেইটাকে যদি যথাসময়ে অ্যাড্রেস না করতে পারে, আর সরকার এবং রাজনৈতিক দলকে যদি একাকার করে ফেলে, তাহলে কিন্তু নিজেরাই এমন সংকটে পড়বে যা দেশের অন্য সংকটে যাবে। তখন কিন্তু অন্য কারোর ঘাড়ে আপনি বন্দুক রেখে এই সংকট থেকে পার পাওয়া যাবে না। তার মানে এটা মনে রাখা দরকার বলে আমি মনে বিএনপির করি। জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখানে আমি আসবো মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে আসি। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকেই বলতে শোনা গেছে, কিংবা অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন বিএনপির এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে জয়, সেটি আওয়ামী লীগে এক ধরনের স্বস্তি এনে দিচ্ছে বা আওয়ামী লীগের স্বস্তি বিরাজ করছে ইতিমধ্যে। আপনিও কি তাই মনে করেন? আওয়ামী লীগের স্বস্তি আছে কি না সে তো আওয়ামী লীগের কাছে গিয়ে বুঝতে হবে। তবে এই ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে, আপনি যেটা বলেছেন এই পারসেপশন আছে। আমি একটু প্রিন্স ভাইয়ের কথার সাথে একটু ক্লারিফাই করতে চাই একটা বিষয়। উনি বলছেন রাজনীতি করার অধিকার সবার আছে। আমি মনে করি শর্তহীন অধিকার কোনো কিছুতেই নাই। আপনি দেখেন, আমরা যখন এই যে নির্বাচনে যাই না, যেমন দ্বৈত নাগরিকদেরকে তো আমরা প্রার্থী হতে দেই না, ঠিক আছে? কেন দেই না? সেখানে একটা নৈতিক কারণ আছে, যে লোকটা আমার দেশের নাগরিকত্বকেই সে কোনো না কোনো কারণে মানে গ্রহণ করে না, সে আমার রাষ্ট্রের এরকম দায়িত্বে থাকার অধিকার আছে কিনা। ঠিক তেমনিভাবে যেই লোকটা একবার রাজনৈতিক শক্তি পাওয়ার পরে সে দেশের গণতন্ত্র ধ্বংস করে, লুটপাট করে, দেশের শাসন ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলে, দেশের যে মৌলিক ভিত্তির উপরে দেশটা দাঁড়িয়ে আছে, গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সেটাকেই ভুলণ্ঠিত করে, তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা। যেমন আমাদের দেশে আপনি দেখবেন কিছু কিছু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন সম্ভবত হিজবুল মুজাহিদিন বা এই টাইপের কিছু দলকে নিষিদ্ধ করা হয়েছে না। কেন করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে তাদের মধ্যে এক ধরনের জঙ্গিবাদের এলিমেন্টস আছে বলে। আপনি দেখবেন আমাদের যে নিষিদ্ধ ঘোষিত বাম কিছু দল আছে, যারা কুষ্টিয়া বা ওই সমস্ত অঞ্চলে যারা গলাকাটার রাজনীতি করত, তাদের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে তারা রাজনৈতিক এই পরিচয়টা বহন করে তারা রাজনীতিকে একটা ক্ষতিকর মানে একটা দস্যুতার জায়গায় নিয়ে গিয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ এমন কিছু কাজ করেছে যেই কাজটা বাংলাদেশের রাজনীতিকে একটা দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে ফেলেছে। সুতরাং আওয়ামী লীগের প্রতি ন্যায় বিচারই হচ্ছে তার এটাকে বিচারের আওতায় আনা। আওয়ামী লীগ দলীয়ভাবে সন্ত্রাসবাদ লালন করে, এটা হচ্ছে আমাদের অভিযোগ। এটাকে আপনাকে বিচার বিশ্লেষণে আনতে হবে, কারণ আমরা দেখেছি এই কথাটি কিন্তু বিএনপির চেয়ারম্যান কিংবা বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনেছি। তিনি কিন্তু বলেছেন তাকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু তারপরেও আসলে যারা সুযোগ সন্ধানী তারা নানানভাবে সুযোগ খোঁজার চেষ্টা করছেন কিনা। না, আমি তো বলি যে আমি যেটা মনে করি, দেখেন একটা অদ্ভুত কাণ্ড, এত বড় একটা গণহত্যা করেছে আওয়ামী লীগ, যেটার একদম ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে। এরপরেও আমরা আওয়ামী লীগের একটা তৃণমূল পর্যায়ের নেতাকেও তাদেরকে অনুতপ্ত হতে দেখি নাই। কোনো একজন লোক এসে বলে নাই যে আমার দল এটা করেছে, এটা অন্যায় করেছে, এটা ভুল করেছে। সো এটা এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ তার দলীয়ভাবে সন্ত্রাসবাদকে তার দলীয় আদর্শ হিসেবে গ্রহণ করেছে কিনা এটা যথেষ্ট। কেউ কেউ তো সমালোচনা করে এটা বলেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, এটা একটা ধর্মের নাম হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমি যেটা বলবো, প্রিন্স ভাইয়ের সাথে আমার দ্বিমতটা সেটা হচ্ছে রাজনীতি করার অধিকার সবার আছে এই কথা বলে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার সুযোগ নেন, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ার থেকে যে কথাটা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, উনার ওই চেয়ার থেকে তো এই কথাই উনাকে বলতে হবে, ঠিক আছে? উনার চেয়ার থেকে বসে শেখ হাসিনার মতো উনি যে প্রতিহিংসা পরায়ণ হন নাই, এটা তো আমাদের কাঙ্ক্ষিত জায়গা। উনি যেটা বলেছেন যে হ্যাঁ, কারো অধিকার তো আমরা নষ্ট হতে দিতে চাই না। কথা হচ্ছে যে আপনি যদি এই জিনিসগুলো বারবার ফিরে ফিরে আসে, যেন আওয়ামী লীগ একবার বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেছিল, তারপরে কিন্তু সে আবার নিজেই গণতন্ত্রের পথে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে কিন্তু সে আবার বাকশাল না করলেও বাকশালের মতো করে আবার একদলীয় শাসন কায়েম করেছে। সুতরাং একটা দলকেও তো আপনাকে পর্যালোচনায় নিতে হবে। একটা দলের ইতিহাস, হিস্ট্রি, তার কার্যক্রম, এগুলোকে যদি আপনি বিবেচনায় না নেন, তাহলে তো বাংলাদেশ রাষ্ট্রের আর মানে যেই ন্যায়ের পন্থা আমরা রাষ্ট্রটাকে আনতে চাচ্ছি সেটা তো আপনি আনতে পারবেন। সেটা আসলে বিএনপির জন্য কতখানি সহজ হতে যাচ্ছে। আমি আবার একটু ছোট করে অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই জানেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন সজীব অজেচু, এবং সেখানে তিনি তারেক রহমানের সাথে আলোচনায় বসা প্রসঙ্গে বলেছেন, আমি এমন একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক। তার মানে সেই আলোচনারও আসলে একটা সুযোগ আছে বলে কি আমরা ভাবতে পারি কিনা? না, এটা আমার মনে হয় যে আপনাকে তো আলোচনা করতে গেলে একজন মানুষকে তার অবস্থানটা বিবেচনা করে কথা বলতে হবে। জনাব তারেক রহমান এই দেশের নির্বাচিত একজন প্রধানমন্ত্রী এবং একটি বৃহত্তম রাজনৈতিক দলের উনি প্রধান, দুটি তার পরিচয় রয়েছে, এবং সংসদে উনি একজন সংসদ নেতা।
তিনি ইচ্ছা করলে কি যে কোনো মানুষের সাথে ঠিক আলোচনার জন্য যেতে পারেন, তো এজেন্ডাটা কী হবে তার সাথে, তাই না? এটা তো বুঝতে হবে যে এরকম একটা বাতাসের ভিতরে একটা প্রস্তাব ছুড়ে দিয়ে আপনি শুধুমাত্র গণমাধ্যমের একটা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করবেন যে না, আমি একটা আলোচনার আহ্বান জানিয়েছি। তো যে কেউ তো আহ্বান জানালে হবে না, কারণ তার তো প্রকৃতস্থ অবস্থা কতটুকু আর কোনটা অপ্রকৃতস্থ অবস্থা সেটা আমরা দেখেছি। কারণ 5ই আগস্ট পরবর্তী সময় তো তাকে বলেছে যে আমরা কেউ এই রাজনীতির মধ্যে আমরা কেউ নেই, এই পরিবারে আমরা কোথাও যাচ্ছি না। তো এইগুলো আমার মনে হয় খুব একটা বেশি আলোচনার উপযুক্ত জায়গা বলে এটা আমার মনে হয় না। সুতরাং এই প্রস্তাবনী কি দিলেন না দিলেন এটি বোধহয় দেশের মানুষকেও তেমন করে প্রভাবিত করে না, এবং উনিও মনে হয় না যে এটা ঠিক শুনে একটা স্মিত হাসি ছাড়া আর কিছু দেবেন বলে মনে হয় না যে আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু তারা আসলে বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নানানভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেই জায়গাটি তো সত্যি। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে কথাটা এর আগে যেমন প্রিন্স ভাই এবং আমাদের মঞ্জু ভাই বলেছেন, আমি দু কথাকে একখানা করে একটা কথা বলি। সেটি হচ্ছে যে এমনিতে আমি যখন কোনো একটা সিদ্ধান্ত নেব তখন সিদ্ধান্ত নেওয়ার কিছু তো ভিত্তি থাকতে হবে। তো আওয়ামী লীগের প্রধান ভারতে বসে তার দলের এখানকার যারা তার সমর্থক নেতাকর্মী যারা ছিলেন তাদেরকে বলেছেন যে নির্বাচন বর্জন করতে হবে। তো তার সে কথা কি দেশের মানুষ সেখানে কি আহ্বানে সাড়া দিয়েছে? দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো এই আহ্বানে সাড়া দেয়নি। তো তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে তার এই যে নেতৃত্ব দেওয়ার যে অবস্থানটা সেটা কিন্তু এখন এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ। ফলে এই কথাটা আমরা আলোচনায় নিতে পারবো কিনা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যারা করেন, এখনও যারা করেন, তাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে তারা এমন একজনকে নেতৃত্বে দেখতে চান কিনা, বা এমন একজনের প্রত্যাবর্তন তারা প্রত্যাশা করেন কিনা যিনি একটা গণহত্যার নেতৃত্ব দিয়েছেন, এবং সেই গণহত্যার তার সাথে যারা সহযোগী যারা ছিল তারা অনুতপ্ত হওয়া তো দূরের কথা, বরং তাদের সেই কার্যকলাপগুলোকে তারা বৈধতা দেওয়ার জন্য যুক্তি উপস্থাপন করে চলেছেন ক্রমাগতভাবে। এটা তো আমাদের দেশের আমাদের সেই অভ্যুত্থানের সাথে আমরা যারা সবাই জড়িয়ে আছি, আমাদের যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের সম্পৃক্তি রয়েছে, তাদেরকে তো রীতিমতো অপমান করা। এবং সেটিও আসলে এই জায়গাগুলোকে থামিয়ে দেওয়া, যেটি রহিন হোসেন প্রিন্স বলছিলেন, বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমি বিরোধীতে যাব তার আগে আমি একটা উক্তি বলি। সজীব ওয়াজেদ জয় তিনি এই একই সাক্ষাৎকার এটিও বলেছেন দেশে ফিরে আসার তার ইচ্ছা আছে কিনা। সেটি যখন জানতে চাওয়া হয় তিনি বলেছেন অবশ্যই একসময় ফিরবো। তারেক রহমান দণ্ডিত হয়েছিলেন অথচ তিনি এখন সম্ভব প্রধানমন্ত্রী, এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। তার মানে সেরকম উচ্চ আকাঙ্ক্ষা কিংবা আকাঙ্ক্ষা আসলে তাদেরও হয়তো আছে। সেই পরিস্থিতিটা কিভাবে হবে, কিংবা শেখ হাসিনার বিচার যদি আসলে এই বিএনপি সরকার করতে চায় সেই চুক্তিটাই আসলে কিভাবে তারা করবে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনায় ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, সজীব ওয়াজেদ জয় যেটি বলেছেন, তিনি বলেছেন এক সময় তিনি ফিরবেন, সেই আশা তিনি ব্যক্ত করেছেন, এবং তিনি এটিও বলেছেন তারেক রহমান যদি দণ্ডিত আসামি হয়ে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এসব পরিস্থিতি তার মানে চিরস্থায়ী হয় না। তার মানে সেই আশার জায়গাটিতেও তারা আছেন কিনা, বিএনপি সেই আশাটি তাদেরকে করে দিচ্ছেন বলেও কি আপনি মনে করেন? দেখেন, তারেক রহমান তো স্বেচ্ছায় দেশ থেকে চলে যান নাই, ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বা ওনার উপর একটা নির্যাতন নিপীড়ন আকারে ওনাকে নির্বাসিত করা হয়েছে। আমি তো মনে করি সজীব ওয়াজেদ জয়ের একদিন আসার দরকার না, এখনই উনি আসতে পারেন, উনি এখনই আসা দরকার। এসে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে ওনার কাছে, কারণ আমরা শুনেছি ওনার মায়ের যখন পালিয়ে যাওয়ার ঘটনার সাথে উনি ইনভলভ আছেন, উনি বলার পরেই নাকি ওনার মা সিদ্ধান্ত নিয়েছেন, এই ধরনের নানা বর্ণনা আমরা শুনেছি। এর বাইরে ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে, বাংলাদেশের মানে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা আকারে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার এবং এখানে বসে বাংলাদেশের স্যালারি ড্র করা, নানা রকমের কাহিনীগুলো আমরা ওনার কাছ থেকে শুনতে চাই। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বিদেশে পালিয়ে আছেন, তাদের যদি আসলে দলের প্রতি কোনো মায়া থাকে, তাদের যদি দেশের জন্য যদি মায়া থাকে, তাদের দেশে আসা উচিত। দেশে এসে আইনের আওতায় এসে তাদেরকে কারণ আমাদের ট্রায়ালগুলো তো এখন অলমোস্ট মিডিয়াতে আসে, কি জেরা হচ্ছে, কি বিচার হচ্ছে, এগুলো তো অলমোস্ট এখন আমাদের দেশে দেখা যায় নানাভাবে চলে আসছে। কারণ এগুলো যেহেতু আলোচিত মামলা হবে, ওনারা যেহেতু রাজনৈতিক নেতা, আমি মনে করি যে ওনাদের আসা উচিত, এসে এই আইনের আওতায় এসে তাদের এই রাজনীতির জায়গাটা আসা। কিন্তু ঠিক যেভাবে ফিরবার কথা আপনি বলছেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরাও কি সেটি প্রত্যাশা করছেন, নাকি এই মুহূর্তে আসলে এখনকার রাজনৈতিক বাস্তবতায় আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে অনেক আওয়ামী লীগ নেতাকে তৎপর হতে দেখছি, সেটি কি আপনি কিভাবে দেখবেন? না, দেখেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে থেকে তাদের 2-4 জন কর্মীকে 32 নম্বরে পাঠিয়ে কাউকে বক্তব্য দেওয়াবেন, কাউকে এটা তো এক ধরনের গুপ্ত রাজনীতির মতো অবস্থা। এইটা কিন্তু আপনি দেখবেন এটা বিএনপিও কন্ট্রোল করতে পারবে না। কারণ কোথাও একটা অফিস খুলে কিছুক্ষণ ফুলের মালা দিয়ে তারপর দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়া, এই রাজনীতিতেও বাংলাদেশে সাস্টেনেবল পলিটিক্স না। আওয়ামী লীগের জন্য এটা মানায় না। আওয়ামী লীগ কিন্তু স্টিল বাংলাদেশে একটা জনসমর্থন তাদের আছে,
ঠিক আছে, এবং আওয়ামী লীগের রাজনীতির একটা ভিত্তি বাংলাদেশে আছে। সুতরাং আওয়ামী লীগকে রাজনীতি করলে কিন্তু সেইভাবে সৎসাহস নিয়ে নৈতিকতা নিয়ে রাজনীতি করা উচিত। আমি কিন্তু আওয়ামী লীগকে পরামর্শ দিব যে যেই দলটার সাথে গণহত্যার এত বড় একটা মানে ঘটনা জড়িত, স্মৃতি জড়িত, এই দলটারই উচিত, আওয়ামী লীগের নিচ থেকে উচিত তাদের দলটাকে নিজেরাই ব্যান করে দেয়া, এবং তাদের এই দলের নীতি কারা কারা জড়িত, দলটাকে ফেসিবাদের মতাদর্শে নিয়ে যাওয়ার জন্য তাদের দলের কোন কোন নেতারা জড়িত, এটা দলের মধ্যে ব্যাপক পর্যালোচনা করে ওই সমস্ত লোকদেরকে চিহ্নিত করা উচিত। এবং তাইলে কেবল আওয়ামী লীগ শুদ্ধিকরণ জায়গায় আসবে। আদারওয়াইজ আমি মনে করি না আওয়ামী লীগ যদি আরও 20 বছর পরেও আরও 30 বছর পরে ফিরে আসে, ইতিহাসের এই দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। কারণ আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে যখন মানুষ 74-75-এর বাকশালের কথা বলতো, আমাদের কাছে মনে হতো না না আওয়ামী লীগ তো একটা নির্যাতিত দল। আমরা শুনতাম যে 75-এ একটা ব্লাডশেড হয়েছে, শেখ রাসেলের মর্মান্তিক হত্যা ইত্যাদি শুনে আমরা কিন্তু কিছুটা হলেও আমাদের সফট কর্নার আসতো। কিন্তু আমাদের সিনিয়ররা বলতো তোমরা আওয়ামী লীগকে চেনো না, আওয়ামী লীগের একটা ব্ল্যাক চ্যাপ্টার আছে, তারা এইভাবে গণহত্যা চালিয়েছে, তারা এইভাবে জাসদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তারা এইভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে, এবং আমাদেরকে সিরাজ শিকদারের হত্যাকাণ্ডের ঘটনাগুলো বলা হতো। আমরা তখন বিশ্বাস করতে চাইতাম না। কিন্তু এই জেনারেশনে আমরা যারা আওয়ামী লীগকে দেখেছি, বা আমাদের পরের জেনারেশন যারা আওয়ামী লীগকে দেখেছে, যারা এইভাবে পুলিশ লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ নেতাকর্মী লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড ঘটাতে পারে, নারীর সম্ভ্রমহানি ঘটাতে পারে, দেশের কোটি কোটি ডলার পাচার করতে পারে, তাদের মানে যার পিয়ন, যে যে প্রধানমন্ত্রী বাহাদুর করে বলতে পারে যে আমার পিয়নের 400 কোটি টাকা দুর্নীতি করেছে, আমি তার আইডি কার্ড কেড়ে নিয়েছি, মানে তুচ্ছতাচ্ছিল্য করা দেশের মানুষের সাথে, এই আওয়ামী লীগকে মানুষ আবার গ্রহণ করা, এই জেনারেশন শেষ হয়ে যেতে সেই হবে। সুযোগ কতখানি। কিন্তু অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, যদিও আসলে মুজিবুর রহমান মঞ্জু কিংবা রাজনৈতিক নেতারা বলছেন এই আওয়ামী লীগের দেশের ফেরাটা এই মুহূর্তে খুবই কঠিন, সেই প্রশ্নতে সজীব অজিত জয় তো আসলে এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে বসে নানানভাবে বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশে নানানভাবে যে অস্থিতিশীল করার অপচেষ্টা তারা করছেন সেটা সেখানে বসেই হচ্ছে। এই বক্তব্যগুলোও তো সেখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে। তিনি এটিও বলেছেন যে এই মুহূর্তে শেখ হাসিনা দেশে ফেরা নিরাপদ নয়, এবং তিনি ভারতকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলে অভিযুক্ত করেছেন শেখ হাসিনার জন্য। বিএনপি আসলে কতখানি পারবে ভারতের কাছ থেকে এই সবচেয়ে নিরাপদ জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে? আবারও আপনি সেই সজীব জয়ের প্রসঙ্গটা আনলেন। আমার মনে হয় যে আমরা বোধহয় খুব বেশি সময়টা তার জন্য দিয়ে ফেলছি ঠিক অপ্রয়োজনীয়ভাবে। তো অন্য প্রসঙ্গ যেটা রয়েছে সেটা নিয়ে যদি কিছু রেসপন্ড করতে হয়, এটা দেখুন, ভারতের সাথে তো আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে একটা, এবং শেখ হাসিনা যে গণহত্যার অপরাধী কিনা সেটি প্রমাণিত হওয়ার জন্য যে কয়টা রায় দরকার, তার মধ্যে ইতিমধ্যে কয়েকটা হয়েছে, কয়েকটা অপেক্ষমান আছে, এগুলো তো আগামীতে আরও আসবে। তাহলে যদি সত্যিকার অর্থে ভারতের সেই সদিচ্ছাটুকু থাকে, তাহলে এটা প্রমাণ তো তাকে করতে হবে, তাই না? তাদের কাছে আছে, এবং এই যে কথাগুলো তারা খুব বেশি দম্ভ আকারে বলছেন যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ তাদের জন্য ভারত, এই কথাটি যদি এত জোর গলায় বলা হয়, তাহলে বলবো কি যে পৃথিবীর গণহত্যাকারীদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ দেশ ভারত। প্রকারান্তে ভারত যদি এটাকে অভিযোগ বলে মনে না করে, তাহলে বুঝতে হবে যে ভারত বোধহয় এই কথাটাকে সায় দিচ্ছে। আমার যেটা ধারণা, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন আছে, তাদের কথাগুলো শুনবে, এটার মর্মার্থগুলোকে তারা উপলব্ধি করার চেষ্টা করবে, এবং তারা এটা বুঝেছে যে বিগত সময়ে অন্ধভাবে আওয়ামী লীগকে, একটা দেশকে নয়, একটা দল এবং দলের একটা গোষ্ঠীকে সমর্থন করার মধ্যে দিয়ে ভারত এদেশের মানুষের কাছ থেকে মনের দিক থেকে তাদের নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে। যারা আসলে ভারতে এই মুহূর্তে বন্দী আছেন, বন্দী দশায় তো তারা আসলে ভারতে নেই, বাংলাদেশ সেটি বলার চেষ্টা করছে, কিন্তু ভারতকে তো তারা আসলে নিজেদের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে মনে করছেন, সর্বোচ্চ নিরাপত্তা জায়গা মনে করছেন। এবং ভারতও বলেছে যে শেখ হাসিনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে তার সেফটিকে। সেই জায়গাটি থেকে বিএনপি আসলে পারবে কিনা সেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে তাকে ফিরিয়ে আনতে? পাড়ার ব্যাপারটি হলো তো আপনার তো চেষ্টাটা অব্যাহত থাকবে। বিএনপি তো এই কথা বলেন না শেখ হাসিনা আপনার হাল ছেড়ে দিয়েছি বা সেখান থেকে আমরা আনবো না। বিএনপি কূটনৈতিক পর্যায়ে একটা দেশের কাছে বন্দি বিনিময় চুক্তি, প্রত্যাবর্তন যে চুক্তিগুলো থাকে, সেটার আলোকে শেখ হাসিনাকে চাইবে বা চেয়েছে ইতিমধ্যে, সে কথাটি কিন্তু প্রতিষ্ঠিত। এখন সেটা রেসপন্ড করার কথা কিন্তু তাদের পরের পক্ষ থেকে। তারা যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সত্যিকার অর্থে একটা চিত্র এখানে চিত্রিত করতে চায়, যেটা তারা হারিয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণে ভারত তার নিজের এত বেশি বলবো কি যে বিশেষজ্ঞ সম্বলিত এত শক্তিশালী সাউথ ব্লক, যেটা নেতারা বিশ্বব্যাপী চাণক্য নীতির গর্ব করেন যে তারা ঐতিহাসিকভাবে একটা অসাধারণ একটা পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি যারা পরিচালনা করেন, সেটার প্রতিফলন তো বাংলাদেশে দেখেছি। আমাদের দেশের মানুষ একটা দেশ হিসেবে একটা দেশের সিদ্ধান্তগুলোকে
কতটা অপছন্দ করেছে সেটা আমরা বিগত সময়গুলোতে দেখেছি, এবং এখন এই মুহূর্তে যদি বলি আমরা যে খুব বেশি মানুষ যে তাদের এই অবস্থানটাকে সমর্থন করে তা নয়। আমি তো তারা একটু পারভেজ ভাই, আপনাকে একটু একটা প্রশ্ন করি। ডিজিএফআই এর নবনিযুক্ত যিনি মহাপরিচালক, তিনি সম্প্রতি ভারতে সফর করেছেন এবং তার এই সফরের মধ্যে দিয়ে ভারতের কর্তৃপক্ষকে তিনি আসলে কথা বলেছেন, তাদেরকে কনভিন্স করার মধ্যে দিয়ে তিনি হাদি হত্যার মামলার যে আসামি, মূল দুজন আসামি, তাদেরকে আসলে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছেন এবং ভারতীয় কর্তৃপক্ষ তাকে মোটামুটি সেই নিশ্চয়তাও দিয়েছেন। তাদেরকে যদি ফিরিয়ে আনা সম্ভব হয়, যদিও এখন আমরা তাদেরকে আনিনি, বাট যে নিশ্চয়তা আসলে আমরা পেয়েছি, শেখ হাসিনার ক্ষেত্রে সেই নিশ্চয়তা কেন পাই না আমরা? না, আমার প্রশ্ন তো সেখানেই যে একটি হত্যাকাণ্ডের অপরাধীকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি এত সদিচ্ছা থাকে, তাহলে হাজার হাজার হত্যাকারীর অপরাধীকে তা ছাড়ার ক্ষেত্রে তাদের এত বেশি কেন গড়িমসি, সেটা তো তাদের বোঝা দরকার। এখানে তারা যদি এটাকে যদি রাজনৈতিক কারণে ব্যবহার করে যদি এটাকে দীর্ঘায়িত করবার চেষ্টা করে, এবং এই জায়গায় যদি জনগণের কাছে যদি এটা যদি প্রতিভাত হয় যে এই জায়গাতে ভারতের ঠিক দ্বিমুখী নীতি আছে, যে হাদি হত্যাকারীর ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত একরকম বা অন্য হত্যাকারীদের ক্ষেত্রে সিদ্ধান্ত অন্যরকম, তাহলে কিন্তু সম্ভবত তারা তাদের নিজেদের যে বাংলাদেশের সাথে যারা সম্পর্কের ব্যাপারটিকে তারা নিজেরা ঝুঁকির মধ্যে ফেলবে। দ্বিমুখী নীতি জায়গাটাতে আমি আসবো, তবে আমি একটু রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কে আমরা দেখেছি, তারা কিন্তু অনেকেই গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যে আদালতে জামিন পেয়েছেন। এবারে রাজনৈতিক সরকার আসার পরে তৃণমূল নয় শুধু, অনেক উচ্চপদস্থ নেতাকর্মীদেরকেও আমরা এক ধরনের আশাবাদী হতে দেখছি, তারা ভাবছেন যে তারা হয়তো জামিনে মুক্তি পাবেন। এই যে বিএনপি সরকারের উপর তাদের একটা অদৃশ্য আস্থা তৈরি হচ্ছে, সেটি কেন হচ্ছে? না, এইখানে একটু দুইটা আইডিয়ার যদি মিলান, দেখেন কতগুলো বাস্তবতা আছে, বাস্তবতাকে তো কেউ অস্বীকার করতে পারবেন না। আপনি মামলা এই ইন্টারিম সরকারের আমলে, আওয়ামী লীগ আমলে তো যা হয়েছিল এটা আমরা জানি, এটা গণমামলা হয়েছে, সবাইকে প্রায় হত্যা মামলা করছে, এখনও বহু সাংবাদিক জেলে, তো তাদের তো জামিন এখনই দেওয়া উচিত। তো বরঞ্চ এই কোশ্চেন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামিন হলো না কেন, কারণ যেটা জামিন যোগ্যর কথাটা বললেন, আইনের গতিতে চলুক, সেইটা চলবে। এমনকি ধরেন অপরাধী যারা, আমরা তো কোনো অপরাধীকে জামিনের কথা তো কেউ আমরা এগ্রি করবো না, অপরাধীর বরঞ্চ দ্রুততম সময় বিচারের দাবি করব আমরা। কিন্তু আমি দেখলাম পুলিশের পক্ষ থেকে কোন একটা জেলার চিঠি দেওয়া হয়েছে যে যদি এরকম কেউ জামিন পায় তাহলে আবার শোন অ্যারেস্ট দেখাইতে হবে। তো আপনি এই জায়গাটায় যাওয়া কোনোটাই উচিত না, আইনকে তার মতো সেইভাবে চলতে দেওয়া উচিত, ওইখানে কোনো হস্তক্ষেপ করা উচিত না, এটা মনে রাখতে হবে। আর মোকাবেলাটা আসলে করতে হবে কি রাজনৈতিকভাবে, সেই রাজনৈতিকভাবে যদি মোকাবেলা আমরা না করি তাহলে কিন্তু দেখবেন ওই যে গুপ্ত অবস্থা থাকবে, নানা সংকট চলতে থাকবে। এটা কিন্তু আমাদের এই দেশের অভিজ্ঞতা আমরা দেখছি না যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে বহল তবিয়তে রাজনীতি করতেছে, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এগুলো সবই আপনি পুরো রাজনৈতিক অঙ্গনে বিচার বিবেচনাগুলো করতে হবে। এবং মানে যারা কথা বলার অন্য যে স্বাধীনতা, এই স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচারিতার স্বাধীনতা না, কোনো অপরাধীকে তো আমি রাজনীতি করতে দেবো না, সন্ত্রাসীকে তো আমি বিচারের সম্মুখীন করব, ওইটা করতে হবে, আইনের মুখোমুখি করতে হবে, করে আইন তার মতো চলবে এবং বাংলাদেশের সংবিধান এগুলো মেনেই যারা রাজনীতি করতে পারে তাদের জায়গায় করবে। এবং আমরা যাদেরকে অপশক্তি মনে করি তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং রাজনৈতিকভাবে তাকে মোকাবেলার জায়গাটা যেতে হবে। তাই না করলে দেখবেন হিতে বিপরীত ঘটনা কিন্তু এই যে বুমেরাং হয়ে ফিরে আসার একটা কথা আপনি বলছেন, মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা ছিলেন তারা এখন বাংলাদেশে খুব ভালো করে রাজনীতি করছেন, দাপিয়ে রাজনীতি করছেন, যে কথাটি বললেন রহিন হোসেন প্রিন্স। সেই পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগ ফিরে আসবে সেরকম শঙ্কা কি এখনই আসলে আমাদের মনে জাগছে কিনা? সেই রাজনৈতিক সক্ষমতা বা বিএনপির আছে কিনা তাদেরকে এই মুহূর্তে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার? আমি এই প্রশ্ন উত্তর নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, এদেশে যারা আসলে দেশের বিরুদ্ধে কাজ করেছেন তারাও এই মুহূর্তে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, যে কথা রহিন হোসেন প্রিন্স বললেন, সেই জায়গাটিতে আসলে আওয়ামী লীগের খুব সহসায় দেশে ফিরে এসে দেশে রাজনীতি করার সুযোগ তৈরি হতে পারে বলেও একটা বড় শঙ্কা থেকে যায়। সেই জায়গাগুলো মোকাবেলা করার শক্তি এই মুহূর্তে আমাদের সরকারের আছে কিনা? প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে বা বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দল আকারে কাজ করতে পারলো কেন? ঠিক আছে, রাজনৈতিক দল আকারে তারা ভূমিকা রাখলো কেন? আমরা যদি প্রথমেই তাদের রাজনৈতিক দলের কাজটা যদি আইনগতভাবে বা যেভাবে হোক একটা কনসেনসাসের মাধ্যমে সেটা যদি আমরা বাদ দিতাম তাহলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। দেখেন, প্রথম এই রাজনৈতিক দলগুলোকে মুসলিম লীগ বলেন, নেজাম ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, এই কোনো দলকে তো তার স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে নিষিদ্ধ করা হয় নাই। ৭২-এর সংবিধানের ভিত্তিতে যে নিষেধাজ্ঞা ছিল সেটা ছিল ধর্মীয় রাজনীতির উপর নিষেধাজ্ঞা, সেটা কিন্তু মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে কাউকে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। তাহলে আপনি যদি নীতিগতভাবে সেটা না দেন, পরবর্তীতে প্রত্যেকেই এই জিনিসটাকে
একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে জামাত যে ৭২-এর সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে নিষিদ্ধ হয়েছিল, বিএনপি যখন ক্ষমতা এসেছিল, অর্থাৎ জিয়াউর রহমান যখন স্বাধীনতার পরবর্তী সময় ৭৮-৭৭-এ যখন উনি ক্ষমতায় আসেন, উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে উনি সকলের জন্য রাজনৈতিক পথটা উন্মুক্ত করেন। তাহলে আপনি যখন সকলকে রাজনৈতিক পথটা উন্মুক্ত করে দিয়েছেন, তখন আর পুরনো বিতর্ক তুললে আপনি তো সেই বিতর্কের মধ্যে পড়ছেন। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা বিএনপির কথা বাদ দিলাম, এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগও তো জামাতকে তার মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে নিষিদ্ধ করে নাই, বরং কি করেছে আমরা দেখেছি যে বিএনপিও সুযোগ মতো জামাতের সাথে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছে, রাজনীতি করেছে, এবং আওয়ামী লীগও সুযোগ মতো জামাতের সাথে আন্দোলন করে রাজনীতি করেছে। সেই কারণে কি এখন মনে করছেন যে আওয়ামী লীগ বিএনপির কাছে সুযোগ খোঁজার চেষ্টা করছে? না, আমার কথা হচ্ছে এই যে জায়গাগুলো আমরা করি, কিছু কিছু জিনিস আছে আমাকে স্থায়ীভাবে আমার বাদ দিতে হবে। যেমন আওয়ামী লীগের ব্যাপারটাও আমি যেটা বারবার বলেছি যে আমাদের মধ্যে একটা কনসেনসাস তৈরি হতে হবে সবাই মিলে, যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ভূমিকা কী হবে, আমাদের অবস্থান কী হবে। এখন দেখেন বিএনপি একরকমভাবে অবস্থান নিচ্ছে, অন্যরা একরকমভাবে অবস্থান নিচ্ছে। এই অবস্থানের কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগটা নিচ্ছে। যেমন এবারে আমি কিন্তু একটা প্রস্তাবও রেখেছিলাম যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের সকল শক্তিরা মিলেই কিন্তু ৫-৭ বছরের জন্য একটা সরকার গঠন করা দরকার ছিল। না করার কারণে কি হয়েছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার কারণে এই সুযোগে আওয়ামী লীগ কিন্তু ঢুকে পড়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু এবার সেই সুযোগটা নিয়েছে। আপনি যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে মানুষের ধারণা হতে পারে যে বিএনপির সাথে আন্ডারহ্যান্ড কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, যার কারণে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে আওয়ামী লীগ সেই সুযোগটা নিচ্ছে। আরও একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে যখন বিএনপি সুযোগ দিবে, মানুষ মনে করবে যে এটা হচ্ছে বিএনপির একটা পলিসি, যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ ওই যে বিভিন্ন দলের সাথে আওয়ামী লীগের সংঘাতটা থাকবে, এনসিপির সাথে জামাতের সাথে সংঘাতটা থাকবে, ফাঁক তাহলে বিএনপি সুবিধাটা নেবে। নানানভাবে আসলে বিএনপির উপরেই দোষ চাপানোর চেষ্টা তো হয়, যেহেতু তারা আসলে সরকারি দলে আছে। এই মুহূর্তে চ্যালেঞ্জটাও তাদের সামনেই সবচাইতে বেশি। জুলাই সনদ নিয়েও আসলে এক ধরনের বক্তব্য আছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা প্রবল। এনসিপি কিংবা জামায়াত ইসলামী এরকম বক্তব্যও রাখছেন। কি মনে করছেন, যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেখানে আসলে বিএনপির অবস্থান কেমন হবে? ভারতের সাথে তাদের চুক্তিটাই বা কি করে হবে? না, আমি একেবারেই কংক্রিট যদি বলি সময়ের বিবেচনায়, প্রথম কথা যেহেতু বিএনপি সরকার গঠন করেছে এবং নানা বিবেচনায় এই এখনকার পরিস্থিতি তাদের প্রতি প্রত্যাশা বেশি, সুতরাং তাদের প্রতি আকাঙ্ক্ষাই বেশি থাকবে, অভিযোগও যেমন থাকবে আকাঙ্ক্ষা থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক দেখছে। এবার আসি আপনি জুলাই সনদের বিষয়, এটা একটা বড় দাগে আলোচনা না করলেই যথাযথ হয় না, যদিও অনেকবার আলোচনা করেছি। আমার বিবেচনায় ধরুন এই নামটা জুলাই সনদ না হয়তো অন্য কিছু হতে পারত, কথার কথা বলছি, কারণ এইটা যখন আলোচনা হয় আমাদের, তখন কোন কোন পয়েন্টে আমরা একমত হতে পারি, কোন কোন পয়েন্টে আমরা একমত না, নোট অফ ডিসেন্ট আছে, এইগুলো ছিল। তখন কিন্তু এটা জাতীয় সনদ না জুলাই সনদ নাম দেবো এটা করে এটা করলেন, এবং এইখানে যে ভূমিকা এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়গুলো হলো এইটা নিয়ে কিন্তু কখনোই ডিটেল আলোচনা হয়নি, হয়েছে অন্যান্য পয়েন্টে। এবং অন্যান্য পয়েন্টের মধ্যে যে ব্যাপারে আমরা সবাই মিলে শতভাগ একমত হয়েছি, আমি তো আশা করি যে বিএনপি সেগুলো অবশ্যই করবে। একই সাথে এটা কোনো দ্বিমতেরও ব্যাপার নেই। ধরে নেন যে বিএনপি তার 31 দফা এবং পরবর্তীতে নির্বাচনী ইশতেহারে যা যা লিখেছে, তারা যদি ওইটার বরখেলাপ করে তাকে আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু সেটা বরখেলাপ না করলে কিন্তু আপনি তাকে অভিযুক্ত করতে পারেন না, এবং আমার বিবেচনায় সে বাধ্য না। এই কারণে আপনি দেখেন ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও ওই সনদের ওইখানে লাস্টে কিন্তু এই পয়েন্টও বলা আছে যে একটা দল নির্বাচনে সে যে বক্তব্য, মানে তার দলীয় যে অবস্থান সে অনুযায়ী সে ভূমিকা পালন করবে। এখন সেটা করবে বলতে এখনই করবে, কালকে করবে না পরশুদিন করবে, এক এক দলের এক একটা বাস্তবতা নির্ভর করবে। তবে আমি মনে করি যে মূল যে পয়েন্ট, যে তারা অন্ততপক্ষে একমত হয়েছে ওইখানে বলেছে, সেই জায়গা থেকে তারা পিছলে জনগণই তাদেরকে অভিযুক্ত করবে। আওয়ামী লীগের যে তৎপরতাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন স্থানে, আমরা দেখলাম এই নির্বাচনের পরবর্তী সময় আওয়ামী লীগ তাদের অফিস খোলার কার্যক্রম শুরু করবারও চেষ্টা করেছে। বিদেশে বসে তো বাংলাদেশে অস্থিতিশীল করার প্রক্রিয়া সেটি তো আছেই। তারা নানানভাবে নতুন রাজনৈতিক কৌশল করার চেষ্টা করছে। বিশেষ করে অনেকেই বলার চেষ্টা করছেন দুই ধারায় তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মাঠে তারা সীমিত উপস্থিতি দেখানোর চেষ্টা করছেন, আবার একই সঙ্গে সরকারের প্রতিক্রিয়া তারা যাচাই করছেন। তার মানে সরকারের সামনে আসলে চ্যালেঞ্জটা সবচাইতে বেশি কিনা? আমার মনে হয় যে আওয়ামী লীগ প্রসঙ্গটা আমরা খুব অযাচিতভাবে খুব বেশি আলোচনা করছি আর কি। হ্যাঁ, এটা প্রতিটি পর্বে আলোচনাটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল না। মাঝখান থেকে হবে কি, এই আলোচনাগুলোকে আমরা যদি এখানে আনি তাহলে আমরা বরং একটা যে বিষয়টা মানুষের মনোজগৎকে গ্রহণ করেনি বা মনোজগতে নেই, সেটা বোধহয় সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে আওয়ামী লীগের সাথে নতুন সরকারের অবস্থান বেশ সুস্পষ্ট, খুবই সুস্পষ্ট। এটা তো পরিষ্কার বলা আছে যে আওয়ামী লীগের বিষয়টা
আইনের মাধ্যমে ফয়সালা হলে ভালো হতো। যে কথাটা মঞ্জু ভাই বলার চেষ্টা করেছিলেন যে ৭২ সংবিধানে একরকম কথা বলেছে, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে সবাইকে যদি রাজনীতি করতে দেন, বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া চান, তাহলে সবাইকে আপনি সেই স্পেসটা দেবেন। কিন্তু সেটা গণহত্যাকারী একটা সংগঠনকে দেবেন কিনা, বা গণহত্যার সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে দেবেন কিনা, একটা অপরাধের জন্য দেশের সমস্ত ব্যক্তিকে আপনি এর জন্য দোষী করবেন, নাকি সেটা কোন ভাবে বিবেচনা হবে, এটা আইনের মাধ্যমে ফয়সালাটা হোক। এবং যেটা ইতিমধ্যে হয়ে যেতে পারতো, যেটা যদি আমরা জুলাই পরবর্তী সময়গুলোতে যদি খুব একটা ঐক্যবদ্ধ অবস্থান থেকে যদি সরকারের কাছে কথাটা বলে আইনি প্রক্রিয়াতে যদি এটা করা যেত, কারণ এটা নির্বাহী আদেশে আপনি কাউকে যদি এরকম নিষিদ্ধ করেন, সেটা তো আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতে কি তার ফলাফল কি স্থায়ী হয়েছে নাকি? তো সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি এমন কোনো কাজ করতে পারে না যে কাজটা সত্যিকার অর্থে স্থায়ী করা যায় না এবং সেটাকে ভিত্তি দেওয়া যায় না, তাহলে একটা রাজনৈতিক দল তার জায়গাতে অনেকটা খেলো হয়ে যায়। তো এই কাজটা বিএনপি করবে না। আবার একটু যদি যুক্ত করি বন্দি প্রত্যর্পণ চুক্তির দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে শেখ হাসিনা যে অপরাধ করেছেন তার থেকেও হয়তো খানিকটা কম অপরাধী করেছেন যারা আসলে শহীদ ওসমান হাদিকে হত্যা করেছেন। তারপর আসলে শেখ হাসিনাকে কেন ফিরিয়ে আনা যাচ্ছে না? না, ফিরিয়ে আনা যাচ্ছে না ব্যাপারটা তো ওই রকম না। কারণ আপনি এটা জানেন যে ফিরিয়ে আনার ব্যাপারটা এই জায়গাতে যে একটা দেশের কাছে আপনি তো তার কাছে জোর করে তা কখনো তো উঠিয়ে আনবেন না, এটা তো ঠিক ওই রকম প্রক্রিয়া তো তার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নেই। হ্যাঁ, সেই কথা বলছি, তাই ওই দিকের কথা তো বলতে পারবো না এখন। সেটা একটা আমাদের মতন একটা গণতান্ত্রিক দেশ, একটা দেশের সাথে আইনি যে সমস্ত সমঝোতা রয়েছে, যেমন বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, সেটার আলোকে আপনি বারবার তাকে বলতে থাকবেন যে এটা দেওয়া দরকার। এই জায়গাতে আপনি একটা দেশ হিসেবে আপনি তার কাছে চাপ সৃষ্টি করতে পারেন, কূটনৈতিকভাবে তার যৌক্তিকতা তুলে ধরতে পারেন, আন্তর্জাতিক পরিমণ্ডল সে কথাগুলো শুনে তারা কীভাবে রিয়াক্ট করে সেটা দেখা। এবং তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কথাটা আমরা শুরুতে বলতে চাইছিলাম, যে বাংলাদেশে যারা আওয়ামী সমর্থক যারা আছেন, তারা ওই গণহত্যাকারী মানুষগুলোকে তাদের নেতৃত্বে দেখতে চান কিনা সেটাও কিন্তু তাদের দিক থেকে স্পষ্ট হওয়া দরকার। অর্থাৎ এটাকে আমরা খণ্ডিতভাবে শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগের কিছু ব্যক্তিকে দেশে এনে বিচার, সে তো বিচার প্রক্রিয়ার মধ্যে সেটা হবে, এমনকি তাদের অনুপস্থিতিতেও বিচার হতে পারে, বিচারের তো কোনো সমস্যা নেই। কিন্তু দেশের মানুষজন যারা আওয়ামী লীগকে সমর্থন করছে, তারা যদি মনে করেন যে না, ওই ব্যক্তিগুলোকে আমরা চাই না, তারা আমার দলকে কলঙ্কিত করেছে, আমাদের আদর্শকে কলঙ্কিত করেছে, তাদেরকে বাদ দিয়ে আমরা রাজনীতির একটা স্বচ্ছ জায়গায় যেতে চাই, সেই কথা যদি আওয়ামী লীগ বলতে চায়, তার প্রতি হয়তো আমরা সহযোগিতা করার কথা বলতে একটা মওদুদ হোসেন আলমগীর, পাভেল, রহিন হোসেন প্রিন্স, মুজিবুর রহমান মঞ্জু, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামী কাল রাত 10টায় নতুন রাজ কাহিনী নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।